সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নবম দশম গণিতের 3.5 অধ্যায়ের আজকে তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল, আর তোমরা দেখছো ইজিটেক এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আমরা এর আগে দুটি পর্ব শেষ করেছি। আজকে আমরা এই পর্বে কথা বলবো তোমাদের যে এই যে বনভোজনে কত চাঁদা ঠিক করা হলো, অথবা কোন একটা সমিতিতে কতজন সদস্য ছিল, কত চাঁদা ঠিক করা হলো, বন্ধুরা এই জাতীয় বিষয়গুলো নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে পর্ব 3 তৃতীয় পর্বে আমরা উদাহরণ 34 নিয়ে কাজ করব। 68 পৃষ্ঠায় তোমাদের যে ক খ গ এর কাজ দেওয়া আছে। গত পর্বে আমরা ক এর কাজটি তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে আমরা ক এর কাজটি দেখাবো, কারণ ক হচ্ছে এই বনভোজন রিলেটেড কাজ আর কি। এবং অনুশীলনীতে গিয়ে আমরা 17, 34 এবং 35, 34 এবং 35 হচ্ছে সিকিউ কোশ্চেন, আর 17 সিকিউ কোশ্চেন না, এমনি রাশির অঙ্ক। আমরা এই অঙ্কগুলো দেখব। বন্ধুরা, একটু সময় লাগবে, কারণ এই অঙ্কগুলো একটু বোঝার বিষয় আছে। তোমরা খুব ধৈর্য ধরে একটু কঠিনভাবে একটু সহজ টেকনিকগুলো একটু মাথায় নিয়ে নাও, তখন এই অঙ্কগুলো তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা আজকের এই পর্বের কাজগুলো করতে থাকি। দেখো, প্রথমেই যদি প্রথম প্রশ্নটা তোমাদের পড়ে শোনাই, আমি সংক্ষেপে বোর্ডে লিখে রাখছি, বোঝা যাবে যে একটা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে, এই দেখো তোমাদের যদি প্রশ্নটি আমি দেখাই যে একটি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো সমিতির সদস্যরা 45,000 টাকা বাজেট করলেন, কিন্তু সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই কিন্তু সমান চাঁদা দেবেন, কিন্তু পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন, মানে দিলেন না আর কি। এর ফলে কি হবে? চাঁদা বেড়ে যাবে না? প্রত্যেক সদস্যের মাথা পিছু মানে জনপ্রতি চাঁদা 15 টাকা বৃদ্ধি পেল। মানে ওই সমিতিতে সদস্য কতজন ছিলেন, এটাই কিন্তু হলো প্রশ্ন। আমি এই প্রশ্নে দেখো উত্তরটা লিখে রেখেছি যে 125, কারণ আমাদের সুবিধা হবে যে আমরা যদি 125 আনতে পারি তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। বন্ধুরা, এই হলো অঙ্ক। তোমরা দেখলে আমি বোর্ডে সংক্ষেপে লিখে রেখেছি, সদস্যগণ 45,000 টাকা বাজেট করলেন। দেখো, এই যে 45,000 টাকা বাজেট করলেন, তার মধ্যে সবাই সমান চাঁদা দিবেন, শর্তটা এরকম। কিন্তু 5 জন সদস্য, দেখো এই 5 জন সদস্য চাঁদা না দেওয়ার ফলে মাথা পিছু মানে কিন্তু জনপ্রতি চাঁদা কি হলো? 15 টাকা। দেখো এই 15 টাকা বেড়ে গেল। সমিতির সদস্য কতজন? বন্ধুরা, এই ক্ষেত্রে তোমরা প্রথমে ধরে নেবে সমিতির সদস্য কতজন, যে মনে করি ওই সমিতির সদস্য 1 জন। আচ্ছা, চলো আমরা কাজটা করি। যে বন্ধুরা, প্রথমেই আমরা ধরে নেব যে ধরি ওই সমিতির রসিকার কই ওই সমিতির সদস্য 1 জন, আর বাজেট কত? চাঁদার পরিমাণ দেখো আমরা কি লিখলাম, মোট চাঁদার পরিমাণ হচ্ছে 45,000 টাকা। তাহলে একবার ভাবো তো যে লোক হচ্ছে এতজন আর চাঁদা হচ্ছে এতজন, এই 1 জন না বলে তোমাদের যদি সঠিক মানে সরাসরি লোকের সংখ্যা বলা হতো তাহলে কিন্তু পারতা। আমি যদি বলতাম যে লোক হলো 45 জন আর চাঁদা হলো 45,000 টাকা, তাহলে জনপ্রতি চাঁদা কত হবে? তখন কিন্তু তোমরা ওই চাঁদাটাকে এই 45 দিয়ে ভাগ করতা। দেখো 45 একে 45, অর্থাৎ এই 1,000 টাকা কিন্তু জনপ্রতি চাঁদা বেরোতো। বন্ধুরা, মোট চাঁদা যদি দেওয়া থাকে আর জনসংখ্যা যদি দেওয়া থাকে, সদস্য সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে মাথা পিছু কত চাঁদা পড়ে সেটা কিন্তু বের করা যায়। তাহলে আমরা কি করতে পারি? এখানে লিখতে পারি সুতরাং মাথা পিছু মানে হচ্ছে, এই বই ব্যবহার করা হয়েছে, মাথা পিছু মানে হচ্ছে জনপ্রতি চাঁদার পরিমাণ। বন্ধুরা, জনপ্রতি চাঁদার পরিমাণ কত হবে? এই যে 4500 যে আছে তোমাদের, জনপ্রতি চাঁদার পরিমাণ হবে 45,000
ভাগ এক্স টাকা, এটা কিন্তু জনপ্রতি টাকার পরিমাণ হলো। দেখো আচ্ছা, কিন্তু কথা কি হলো, কথা হলো 5 জন সদস্য কিন্তু যায়নি। দেখো আমরা প্রথম অংশে কাজ করে ফেললাম, আর দ্বিতীয় অংশে দেখো 5 জন চাঁদা কিন্তু দেয়নি। যদি 5 জন চাঁদা না দেয় তাহলে চাঁদা বেড়ে যাবে, বেড়ে যাক। আগে আমরা দেখি চাঁদা 5 জন না দিলে সদস্য কয়জন হয়। যে 5 জন চাঁদা না দেয়, মাথা পিছু চাঁদা, দেখো মাথা পিছু চাঁদা কত দাঁড়ায় দেখো তো। চাঁদা কিন্তু আমাদের 45,000ই আছে, একই কথা, ওটা ঠিক ফিক্স বাজেট। কিন্তু এবার কিন্তু লোক এক্স না, এক্স থেকে 5 জন কম, এত টাকা কিন্তু বন্ধুরা, এত টাকা। তোমরা একটা বিষয় ক্লিয়ার তো, যে যখন যদি কেউ সবাই চাঁদা দিত তখন চাঁদাটা কিন্তু এই পরিমাণ হতো, এইটুকু হতো, মানে একটু কম হতো। আর যখন 5 জন না দিল তখন কিন্তু একটু বেড়ে গেল, অর্থাৎ এটি কিন্তু বড়। আর এই দুইটার পার্থক্য কিন্তু 15 টাকা। দেখো দেওয়া আছে যে 5 জন চাঁদা না দেওয়ায় 15 টাকা বেড়ে গেল। তাহলে আমরা লিখতে পারি না যে শর্ত মতে এখানে বড় কোনটা দেখো তো। উপরে তো লব সমানই আছে, লব যদি সমান থাকে তাহলে যে ভগ্নাংশের হরটা হচ্ছে ছোট তার মানটা হলো বড়, যে ভগ্নাংশের হর ছোট তার মান বড়। তাহলে বলো তো এখানে লব সমানই আছে, এখানে হর এক্স বড় না এক্স মাইনাস 5 বড়? অবশ্যই কিন্তু এক্স বড়, আর এটা হলো এই লবটা ছোট। তাহলে লব যদি বড় হয় তাহলে তার মান কিন্তু কমে যাবে। ধরো তোমার 10 এখানেও আছে, 10 এখানেও আছে, আমি এখানে দিলাম হচ্ছে ধরো এখানে দিলাম হলো 5 আর এখানে দিলাম হলো 2। এই দেখো, যেমন ধরো এইখানে লবটা বড়, তাহলে এর মান আসে কিন্তু 2, আর এখানে লবটা ছোট, এর মান আসে কিন্তু 5। অর্থাৎ লব যার ছোট সেটা কিন্তু বড় ভগ্নাংশ। তাহলে আমরা এইটা আগে লিখব। শর্ত মতে হলো 45,000 মাইনাস এক্স ডিভাইডেড এক্স মাইনাস 5 মাইনাস হচ্ছে 45,000 ডিভাইডেড এক্স। বন্ধুরা এই পার্থক্য সমান কিন্তু দেওয়া আছে বইয়ে 15 টাকা। এখন যদি আমরা এইগুলোর ক্যালকুলেশন করি তাহলে কিন্তু সমাধানটা খুব সহজে চলে আসবে। আমি অঙ্কটা এখানেও রেখে দিতে পারতাম, এইটা ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু চলে আসবে আর তোমরা তার উত্তরটা পেয়ে যেতা। আমি একটু করে দিই তোমাদের, বা আমরা যদি লসাগু করি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 5 হবে। এখন এক্স মাইনাস 5 দিয়ে ভাগ করলে কাটাকাটি যাবে, শুধু এক্স থাকবে, অর্থাৎ 45,000 এক্স হলো। মাইনাস কি হবে দেখো তো, এখানে এক্স আর এক্স কাটা, এই এক্স মাইনাস 5 থাকলো, তাহলে 45,000 ইন্টু এক্স মাইনাস 5 এরকম কমিতে হলো। আচ্ছা, সমান সমান হচ্ছে 15। বন্ধুরা দেখো তারপরে কি হয়, অঙ্কটা খুব মজার। তোমরা এই 45,000 এক্স রেখে দিলা আর এইটা গুণ করে দাও, দেখো মাইনাস 45,000 এক্স। দেখো এটা কিন্তু কেটে যাবে, তোমার অঙ্ক ছোট হয়ে গেল। আর এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যায় কত হবে দেখো তো, আমরা 5 গুণন 45 লিখে রাখি, যে 5 গুণন 45,000 সমান, আচ্ছা সমান না, আচ্ছা এর নিচে আছে কিন্তু যদি তোমরা গুণ করে দাও, এটা এক্স স্কোয়ার মাইনাস 5x, এইটা সমান কিন্তু এই 15। বা তোমরা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ আর একটা লাইন দেখে যাবে। বা দেখো কি হলো, যে এইটা কেটে যায়, এইটা কেটে যায়, তাহলে কি থাকে, এখন যদি আমরা আর গুণ করি এই 15 এই পাশে, দেখো 15 ইন্টু এইটা এক্স স্কোয়ার মাইনাস 5x
সমান সমান হচ্ছে ওপাশে কি থাকলো, এই যে এই জিনিসটা থাকলো, এই জিনিসটা কত 5 গুণন 45,000 এটা থাকলো। বন্ধুরা এখন যদি উভয় পক্ষকে আমরা একটু এই পাশে দেখাই, এখন যদি উভয় পক্ষকে 15 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু এখানে 15 থাকবে না, আর এখানে কি থাকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই পাশে 15 থাকবে না, কি থাকবে এইটুকু থাকবে, যে বা x² মাইনাস 5x সমান হচ্ছে ও পাশে আমরা 15 দিয়ে ভাগ করব, এইটাকে ভাগ করি আমরা, তাহলে 5 গুণন এই 45,000কে ভাগ করলে হবে 15 দিয়ে ভাগ করলে 3 15 45 3000, বন্ধুরা 3000 হবে। এখন যদি সব তুমি এই পাশে নিয়ে আসো তাহলে আমরা একটা মিডল টার্ম হবে, বা x² মাইনাস 5x মাইনাস এইটা গুণ করি আমরা 3 × 5 = 15,000 সমান কিন্তু 0। বন্ধুরা দেখো তো এখন যে x² মাইনাস 5x মাইনাস 15,000 মানে 15,000 সমান 0 একটা সমীকরণ পেলাম। এই সমীকরণ এটা মিডল টার্ম পড়ে না, দেখো তো তোমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে তোমরা এই মিডল টার্মের অঙ্কগুলো করতে পারো। এই দেখো তোমাদের এটা হচ্ছে FX 100 ms ক্যালকুলেটর, এই দেখো FX 100 ms ক্যালকুলেটর। এখানে আমরা কি করব, মিডল টার্ম করার নিয়মটা একবারে শিখে নাও তোমরা, আর যেন ভুল না হয়। এখানে 3 বার আমরা চাপবো, দেখো ইকুয়েশন আসবে, ইকুয়েশন আসার পরে অন লেখা আছে, আমরা অন চাপবো, দেখো তারপর আননোন চাইছে, এই আননোনটা হচ্ছে সমীকরণের জন্য। পাশাপাশি দেখো এই ডান পাশে একটা তীর চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে বুঝাইছে যে এই যে 4টা বাটন যে আছে তার 4 বাটনের ডান পাশের বাটনটা তোমরা প্রেস করো, দেখো প্রেস করলে চলে আসবে ডিগ্রি। ডিগ্রি বলতে বলা হলো যে আমার যে এই যে মিডল টার্ম যে করব, আমার যে একটা বহুপদী এর ঘাত 2 না 3, আমাদের কিন্তু ঘাত হচ্ছে x² মানে 2 ঘাত, তাহলে আমরা নিশ্চয়ই এখানে দেখো এই যে আমরা এই 2 চাপবো, দেখো 2 চাপার সাথে সাথে কি চাই, ওরা a চাচ্ছে, a মানে x² এর সহগ, x² সহগ কিছুই নাই মানে আমরা অন চাপবো, চাপে সমান চিহ্ন চাপবো, দেখো তারপরে b চাইবে, b মানে হচ্ছে x এর সহগ, দেখো b এর x এর সহগ -5 আছে, তাহলে তোমরা -5 চেপে এই সমান চিহ্ন চাপো, দেখো চাপলে c চাচ্ছে, c হলো আমাদের সহগ বুঝাইছে, এখানে c হলো সহগ, সহগ কিন্তু -15,000, তাহলে তোমরা এই -15 দেখতেই পাচ্ছ, তারপরে হলো এই 1000, দেখি এই 15,000। এখন যদি তোমরা সমান চিহ্ন দাও তাহলে দেখো x1 এর একটা মান দিছে, তোমরা মনে রেখো x1 125 আর x2 120, বন্ধুরা এটা যেন তোমাদের মনে থাকে, x1 হচ্ছে 125, x2 120। বন্ধুরা তোমরা দেখলে যে ক্যালকুলেটর দিয়ে যে মানটা আমরা বের করলাম, সেখানে x1 মান আসলো 125 আর x2 মান আসলো -120, তার মানে দেখো ক্যালকুলেটর দিয়ে 15,000-এর একটা উৎপাদকে বিশ্লেষণ কত সহজে আমরা বের করতে পারলাম। হাতে করতে গেলে তোমার কত সময় লাগতো। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, ক্যালকুলেটর তোমাকে যে মানটা দিবে সেই মানের চিহ্নগুলো তুমি মিডল টার্মের ক্ষেত্রে শুধু বদলিয়ে নিবা। কোন ক্ষেত্রে? যখন মিডল টার্ম করবা, মিডল টার্মের ক্ষেত্রে এই চিহ্নগুলো তোমরা বদলিয়ে নিবা, ঠিক আছে? তাহলে আমাদের 125 দেওয়া আছে হলো প্লাসে, আমরা মাইনাস নেব, বা x² এইটা মাইনাস নেব 125 x, আর 120 মাইনাস দেওয়া ছিল, প্লাস নেব 120 x, তারপরে এখানে আছে -15,000 সমান 0। পুরো লাইন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা এখন যদি তোমরা এখানে একটা কিছু কমন নাও, x কমন নাও, তাহলে ধরো x মাইনাস 125 হলো, আর যদি প্লাস এখানে 120 কমন নাও তাহলে x মাইনাস 125 হলো, সমান 0। তাহলে এই দুইটার মধ্যে x মাইনাস 125 একটা কমন নিলা, থাকলো x প্লাস 120 সমান 0। এইটা হওয়ার অর্থ কি? হয় এই উৎপাদকটা সমান 0 হবে, না হলে এই উৎপাদকটা সমান 0 হবে, তাই তো?
কিন্তু খেয়াল করো এই উৎপাদকটা সমান কখনই শূন্য হতে পারে না, কারণ এইটা শূন্য হলে কিন্তু 120 হয়ে যাবে মাইনাস। জনসংখ্যা বন্ধুরা, জনসংখ্যা কখনো মাইনাস বা নেগেটিভ হতে পারে না, জনসংখ্যা সবসময় পজিটিভ হয়। তাহলে আমরা লিখব যে এখানে এক্স প্লাস 120 সমান নট ইকুয়াল টু 0। আমি লিখলাম না, জায়গা নেই, তোমরা লিখবা যেহেতু জনসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমরা লিখব এক্স মাইনাস 125 125 সমান 0। সুতরাং এক্স সমান হচ্ছে 125। এই সমিতির সদস্য কতজন ছিল সেটা কিন্তু বের হয়ে গেল। যে এই যে আমরা এক্স ধরে নিয়েছিলাম প্রথমেই, যে ধরি ওই সমিতির সদস্য সংখ্যা একজন, সে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি 125। অতএব এখানে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। এইভাবে অ্যান্সার দিতে পারো, অথবা তোমরা লিখে দেবো সুতরাং ওই সমিতির সদস্য সংখ্যা 125 জন, তারপর অ্যান্সার দিতে পারো। যেভাবে দাও সেভাবেই হবে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখো তোমাদের মূল বইয়ের 17 নম্বর অঙ্কটি, অনুশীলনী 17 নম্বর অঙ্কটি করাবো। দেখো কি বলা আছে, বনভোজনে যাওয়ার জন্য 57,000 টাকার একটি বাস ভাড়া করা হলো, অর্থাৎ মোট ভাড়া কিন্তু 57,000 টাকা। দেখো অঙ্কটা কিন্তু আমাদের আগের অঙ্কের মতো, আমরা যে উদাহরণটা করলাম তার মতো, এবং সিদ্ধান্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে। একই কথা আগেরটাই মতো, দেখো ওই প্রশ্ন লেখাই আছে। আচ্ছা, ওখানে ছিল হচ্ছে 5 জন যাত্রী চাঁদা না দেওয়া। এখানে দেখো 5 জন যাত্রী না যাওয়ার কারণে, না যায়নি মানে চাঁদা দেয়নি, মাথা পিছু ভাড়া ওখানে বেড়ে গিয়েছিল কিন্তু 15 টাকা, এখানে 3 টাকা বেড়ে গেছে। অঙ্ক কিন্তু একই। বাসে কতজন যাত্রী গিয়েছিল? বন্ধুরা, অঙ্কটা তোমরা খুব সহজেই কিন্তু পারবা। আমরা যে উদাহরণ এই যে 34 করলাম, আর এই অনুশীলনী 17 নম্বর অঙ্কটা একদম সিমিলার। দেখো আমরা শুধু কিছু সংখ্যা বদলা দিলেই হয়। ওখানে ছিল হচ্ছে 45,000, আর এখানে হলো দেখো 57,000। এই 57,000 কিন্তু 57,000 না 5700, বন্ধুরা 5700, 5,700 টাকা, 5,700 টাকা চাঁদা দেবে, সমান চাঁদা দেবে, কিন্তু 5 জন চাঁদা না দেওয়ায় এখানে 15-র কাছে কিন্তু 3 টাকা বেড়ে গেছে। তাহলে এখানে সদস্য কয়জন, আর এখানে প্রশ্ন ছিল যে কয়জন যাত্রী বাসে গিয়েছিল। প্রশ্ন ছিল হচ্ছে, আমি যদি আবার একটু দেখে নিই, কতজন যাত্রী গিয়েছিল, যাত্রী গিয়েছিল কতজন, যাত্রী গিয়েছিল কতজন, এটাই কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে আমরা কিন্তু প্রথমেই ধরে নিতে পারি এইভাবে, যে মনে করি যাত্রী গিয়েছিল, এইভাবে দেখো যে ধরি বাসে যাত্রী গিয়েছিল একজন। তাহলে মোট চাঁদা পরিমাণ, এবং মোট চাঁদা পরিমাণ ছিল এখানে, তুমি শুধু এটা বদলিয়ে 5,700 করে দাও, দেখো এত টাকা, দেখছো? আচ্ছা, তারপরে মাথা পিছু চাঁদার পরিমাণ কত হবে? এখানে মাথা পিছু চাঁদা বলতে তোমরা এখানে ভাড়া বলতে পারো, বাস তো, তাহলে এখানে আমরা এই ভাড়া শব্দটা ব্যবহার করব। আচ্ছা, আর এখানেও আমরা ভাড়া শব্দটা ব্যবহার করব। দেখো হয়ে গেল। তাহলে মোট চাঁদা না দিয়ে আমরা এখানে ভাড়া দেব, যে মোট ভাড়ার পরিমাণ, অঙ্ক একই দেখো। তাহলে এখানে হাত লেগে গেছে 5,700 টাকা, মোট চাঁদার উপর 5,700 টাকা। তাহলে মাথা পিছু চাঁদা না দিয়ে আমরা ভাড়া দেই, মাথা পিছু ভাড়ার পরিমাণ কত হবে? এইখানে শুধু মুছে দাও তোমরা, কত টাকা হবে? যে 5,700 ভাগ এক্স টাকা। আচ্ছা, আর কয়জন? 5 জন, আমাদের ওখানেও মনে হয় 5 জন ছিল। 5 জন চাঁদা না দেওয়ায়, বা 5 জন যাত্রী না যাওয়ায়, আর কি এরকম যাই বলো, 5 জন যাত্রী দাও, 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া কত হয়ে গেল দেখো তো। যেহেতু যাত্রী 5 জন গেল না, ভাড়া বেড়ে যাবে। তাহলে মোট যাত্রী গিয়েছিল হচ্ছে 1 জন, কিন্তু যাত্রী
যাত্রী যাওয়ার কথা ছিল কিন্তু x+5, আরো 5 জন যাওয়ার কথা ছিল। বন্ধুরা 5 জন যাত্রী না যাওয়ায় কিন্তু আমরা কিন্তু ধরে নিয়েছি বাসে যাত্রী গেছে 1 জন। আসলে কি 1 জন যাওয়ার কথা ছিল না, আরো 5 জন বেশি যাওয়ার কথা ছিল, অর্থাৎ x+5 জন, এই জন যাওয়ার কথা ছিল, তারা কিন্তু 5 জন কিন্তু যায় নাই। তাহলে 5 জন না যাওয়ার কারণে ভাড়া হয়েছিল এই টাকা, আর 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া কিন্তু দেখো কি হলো, 5 জন যাত্রী বেশি গেলে, না আমরা এখানে একটু টার্মটা চেঞ্জ করি যে 5 জন যাত্রী বেশি গেলে, যদি এখানে কিন্তু কম গেছে, 5 জন কম গেছে, যদি বেশি যেত, বেশি গেলে এখানে ভাড়া হতো জনপ্রতি, আর কি ভাড়া জনপ্রতি কত হতো, এই দেখো এইটা হতো। এটা কিন্তু কম বন্ধুরা, এটা লব হচ্ছে, হর হচ্ছে বড়, x+5, এইটা x আর এটা x+5, অর্থাৎ এই কমটাকে দিয়ে যখন ভাগ করবা মানটা বেশি আসবে, আর বেশিটাকে দিয়ে যখন ভাগ করবা তখন মানটা কম আসবে, এই টাকা। এখন দেখো একই অঙ্ক শর্ত মতে, যেহেতু এইটা একটা বড়, এর মধ্যে এইটা বাদ দিলে পার্থক্য হবে কত, 3 টাকা ভাড়া বেশি হয়ে গেছে। তোমরা তখন এই কাজটা করে দিতে পারো, যে এখন এই কাজটা করে দিতে পারো যে শর্ত মতে দেখো কি হয়। দেখো শর্ত মতে যেহেতু বড় হলো এইটা, তাহলে 5700 ডিভাইডেড হচ্ছে x মাইনাস হচ্ছে, আমরা এটা সারি নাই, আমরা এটা সারবো 5700 আর নিচে x+5, এইটার মধ্যে থেকে বিয়োগ যদি আমরা এটা যেহেতু কম, 5700 আর x+5 সমান সমান কিন্তু ওরা দিয়ে রাখছে 3, যে 5 জন যাত্রী না যাওয়ায় 3 টাকা বেড়ে গেল, যদি 5 জন যাত্রী যেত তাহলে 3 টাকা বাড়তো না। এখন তোমরা যদি এর একটু ক্যালকুলেশন করো, লসাগু x ইন্টু x+5, তাহলে x কাটা যায়, 5700 x হলো প্লাস এই 5700 গুণ করলে যা হয় করো তো, 5 এখানে শূন্য থাকলো 2টা, 5 5 7 35 5 হাত থাকে 3, 5 5 25 আর 3 28, বন্ধুরা 28500, এইটা হলো মাইনাস, এখানে হলো x+5 আর x+5 কাটা গেল, x থাকলো, তাহলে 5700 x হলো সমান সমান কিন্তু 3। এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কাটা যায়, তাহলে থাকলো কি, এই জিনিসটা উভয় পক্ষকে যদি 3 দিয়ে ভাগ করি, আমরা একেও 3 দিয়ে ভাগ করব, একেও 3 দিয়ে ভাগ করব, তাহলে কি হয় দেখো তো, এইকে 3 দিয়ে ভাগ করলে হবে 3 নং 27, 3 নং 27 বাঁচলো 1, 3 5 15, 2টা 0, 9500, আর নিচে থাকলো এটা যদি গুণ করে দাও তোমরা x² প্লাস 5x সমান সমান কিন্তু 3 হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ। তাহলে বজ্রগুণ যদি করো, তাহলে দেখো বজ্রগুণ করলে 3 ইন্টু x², তারপরে হচ্ছে 3 3 9, 3 1 একবারে গুণ করে দাও বন্ধুরা, বজ্রগুণ আর গুণ করলে 3x² প্লাস 5x সমান সমান হচ্ছে 9500। আমরা যদি এখন এই কাজটুকু একটু এই পাশে দেখি, চলো তো আমরা কাজটা এই পাশে দেখব, যে আমরা এই 9500কে এই পাশে নিয়ে আসবো, যে বা 3x² প্লাস 5x মাইনাস 9500 সমান 0। বন্ধুরা এইটা একটা মিডিল টার্ম, এই মিডিল টার্মটাও কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে করলে আমরা সহজেই এর মানটা পেয়ে যাব। চলো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে এই মানটা দেখি। বন্ধুরা আমাদের একটু মিস্টেক হয়েছিল, আমরা এখানে কিন্তু 3 দিয়ে ভাগ করেছিলাম। দেখো 28500কে 3 দিয়ে ভাগ করলে 9500 হয়, এ পাশেও 3 দিয়ে ভাগ করলে অন হওয়ার কথা। বন্ধু আমরা এখানে অন রাখবো, আমাদের 3 রাখা হয়ে গেছে। তাহলে দেখো এখন যদি আমরা বজ্রগুণ করি,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান, তাহলে আমাদের এখানে এই এক্স স্কোয়ারটা থাকে না, 3 থাকে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x এটা হলো, আমরা যদি এখানে বিয়োগ করে নিয়ে যাই তাহলে আমাদের এইটা, বন্ধুরা আমরা এইটার মিডিল টার্ম বের করব। চলো আমরা ক্যালকুলেটরে এইটার মিডিল টার্ম বের করা দেখি যে কি। আমাদের মনে আছে আমরা এই মোট বাটনে 3 বার চাপবো, ইকিউএন আসবে, ইকিউএন এর জন্য আমরা অন চাপবো, দেখো অন চাপলাম, আননোন আসলো আমরা ডান পাশে চাপবো, ডিগ্রি আসলো, আমাদের স্কোয়ার আছে 2 ঘাত দরকার, আমরা 2 চাপলাম, দেখো এখন এ চাচ্ছে, এ আমাদের এক্স স্কোয়ার সহ কিচ্ছু নাই, তার মানে অন আছে, অন চেপে আমরা এই সমান চিহ্ন দিব। তারপর বি চাইবে, বি আছে হচ্ছে এক্স এর সহ 5, তারপর আমরা 5 চেপে দেখো এই সমান চিহ্ন দিব। তারপর দেখো সি চেপে, সি হলো -9500, তাহলে এই -9500 আমরা দিলাম, এই দেখো 9500 দিছি, দিয়ে আমরা কি করব, আমরা সমান চিহ্নে চাপবো, এই সমান চিহ্নে চাপবো। দেখো x1 আসলো 95 আর x2 আসলো 100। বন্ধুরা x1 95 প্লাস 95 আর x1 আসলে হচ্ছে -100, এটা তোমরা একটু মনে রেখো। x2 আসলে হচ্ছে -100 আর x1 আসলে হচ্ছে 95। বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম মিডিল টার্মের ক্ষেত্রে ক্যালকুলেটরে যে মানটা দিবে তার উল্টা মানটা তোমরা ধরে নিবা। তাহলে এখানে দেখো 100 দেওয়া হচ্ছে মাইনাস, আমরা এখানে লিখবো প্লাস, তাহলে আসো এক্স স্কোয়ার, তাহলে প্লাস 100x আর 95 আছে প্লাস, আমরা মাইনাস দেবো 95x মাইনাস 9500 সমান 0। এখন যদি তোমরা এখানে x কমন নাও তাহলে x প্লাস 100 হলো মাইনাস, এখানে যদি 95 কমন নাও x, এই মাইনাস কমন নেওয়ার কারণে এই যে ভিতরে যে মাইনাসটা আছে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে, 95 দিয়ে যে তুমি 95,9500কে ভাগ করো 100 হয়, সমান সমান 0। তাহলে এখানে যদি একটা কমন নাও x প্লাস 100 ইন্টু x মাইনাস 95 সমান সমান 0। দেখো একবার আগের অঙ্কটার মতো যে এইটা সমান কখনো 0 হতে পারে না, কারণ এটা হচ্ছে যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হবে না বন্ধুরা, যাত্রী সংখ্যা সবসময় ধনাত্মক হয়। তাহলে আমরা লিখবো যে এখানে x প্লাস 100 নট ইকুয়াল টু 0। তোমরা কারণটা দিয়ে দিবা যে যেহেতু যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং তোমরা কি দিবা, সুতরাং x মাইনাস 95 সমান 0, সুতরাং x সমান হচ্ছে 95। দেখো আমরা বাসের যাত্রী গিয়েছিল কয়জন, একজন ধরে নিয়েছিলাম আমরা, কিন্তু সেই x এর ভ্যালু পেয়েছি 95। অর্থাৎ এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারো অথবা লিখে দিতে পারো, সুতরাং বাসে মোট যাত্রী গিয়েছিল 95 জন, অ্যান্সার। বন্ধুরা এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের 68 পৃষ্ঠায় যে কাজ দেওয়া আছে ক খ গ, তার আমরা আজকে কয়ের কাজটি করব, কারণ কয়ের কাজটা হচ্ছে এই বনভোজন রিলেটেড। এবং আমরা যে এর আগে দুটো অঙ্ক করলাম তোমরা দেখলা, এই অঙ্কটা একদম তার সিমিলার। তোমাদের যদি আমি অঙ্কটা দেখাই, এই দেখো তোমাদের 48 পৃষ্ঠার সেই কাজটা দেখো, এই যে কয়ের কাজ, বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো, আর ওখানে কিন্তু 5700 টাকায় ভাড়া করা হয়েছিল, শুধু পার্থক্য এখানে। আচ্ছা, এবং সিদ্ধান্ত হলো সবাই সমান ভাড়া দিবে। ওইখানে কিন্তু 5 জন যাত্রী যায় নাই, এখানে 10 জন যাত্রী যায় নাই, তখন মাথায় পিছু ভাড়া বেড়ে গিয়েছিল 3 টাকা, এখানে 8 টাকা। তাহলে বাসে ওখানে প্রশ্ন করেছিল কতজন যাত্রী গিয়েছিল, এখানে দুটো প্রশ্ন করেছে, কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেক যাত্রী কত টাকা করে ভাড়া দিয়েছিল। বন্ধুরা এইটা হলো আমাদের 68 পৃষ্ঠার কয়ের কাজ। তো আমরা কিন্তু সুন্দরভাবে দেখো আমরা ওই আগের মতো ধরে নিতে পারি যে এখানে অঙ্কটা হচ্ছে এরকম, যেখানে সদস্যগণ কত টাকা ভাড়া ঠিক করলো, দেখো তো ভাড়া ঠিক করলো হচ্ছে 2400 টাকা। এখানে
2400 টাকা এইটা কি করলো, ভাড়া ঠিক করলো। তোমরা এই চাঁদার ক্ষেত্রে তোমরা ভাড়া কথাটা ব্যবহার করতে পারো, যে ভাড়া। তাহলে আমরা কি করব, ধরি যে বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে একজন, এটা ঠিক আছে। তাহলে মোট ভাড়ার পরিমাণ কত হবে, মোট ভাড়ার পরিমাণে তারা ঠিক করছে হচ্ছে 2400 টাকা। বন্ধুরা এখানে বদলাই দিবা 2400 টাকা। দেখো তাহলে হলো, তাহলে মাথায় পিছু ভাড়া কত পড়বে, 2400 ভাগ এক্স। হ্যাঁ, তাহলে 2400 ভাগ এক্স টাকা পড়বে। আচ্ছা, কিন্তু যদি 10 জন যাত্রী, এখানে 5 নয়, আজকের অঙ্কে হলো 10 জন, আমরা এখানে এইখানে বদলাই দিব 10 জন, আর মাথা পিছু ভাড়া বেড়ে গেল হচ্ছে 8 টাকা। না, অঙ্ক হয়ে গেছে। তাহলে 10 জন যাত্রী বেশি গেলে ভাড়া কত হতো, তাহলে এখানে এক্স প্লাস 10 হতো। দেখো এক্স প্লাস 10 হয়ে যেত। এখন দেখো তো এই টাকাটা বড় না এই টাকাটা বড়, লব যদি কম থাকে তাহলে সেই টাকাটা বড় হবে। এখানে কিন্তু লব কম, এখানে কিন্তু লব বেশি, তাহলে নিশ্চয়ই এইটা বড়। অর্থাৎ এইটার থেকে এটা যদি বাদ দিই পার্থক্য হবে হচ্ছে 8 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে এখন সেই কাজটা করতে পারবো। দেখো প্রশ্ন মতে আমরা এই এখানে 2400 বাই এক্স লিখলাম, বিয়োগ এই এখানে 2400 বাই এক্স প্লাস 10 লিখছি আমরা। দেখো এক্স প্লাস 10। আমি এইভাবে কেন লিখছি, অঙ্কটা যে কতটা সিমিলার আমি সেটা বোঝানোর জন্য কিন্তু এভাবে লিখছি, তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, এখন যদি আমরা গুণ করি, আর গুণ করলে একটু পার্থক্য হবে, আমরা সেটুকু একটু তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, আর পার্থক্য কিন্তু এখানে 8 ছিল। দেখো আগে ছিল 3, আমাদের বর্তমান হয়েছে 8, এরকম হলো। এখন যদি আমরা এইটার লসাগু করি তাহলে কত, লসাগু কত হয়, এক্স ইন্টু এক্স প্লাস 10 লসাগু হয়ে যায়। দেখো এক্স কাটা গেল, তাহলে 2400 এক্স প্লাস 10 দিয়ে 2400কে গুণ করলে 24,000 হয়। বন্ধুরা দেখো 24,000 হয়, মাইনাস এক্স প্লাস 10 কাটা, এক্স গিয়ে 2400 সাথে গুণন হলো, তাহলে 2400 এক্স সমান সমান 8। দেখো এই 2400 এক্স আর 2400 এক্স কাটা যায়। এই অঙ্কগুলোর একটা সুন্দর নিয়ম আছে, বড় সংখ্যাটা দেখো কাটা গেল। এখন দেখো কি হয়, এইখানে আমরা যদি উভয় পক্ষকে 8 দিয়ে ভাগ করি, একেও 8 দিয়ে ভাগ করব, তাহলে 3 8 24, দেখো 3000 হবে। 3000 হলো, আর নিচে আমরা এটা গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 10 এক্স সমান সমান একে 8 দিয়ে ভাগ করলে কিন্তু অন হয়ে যায়। তাহলে এখন তোমরা কি লিখতে পারো না, আর গুণ করে, যে এক্স স্কোয়ার প্লাস 10 এক্স সমান সমান 3000। হ্যাঁ, এইটা তো তোমরা লিখতেই পারো। আর 3000 কিছু এই পাশে নিয়ে আসো, তাহলে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস প্লাস 10 এক্স মাইনাস 3000 সমান 0। বন্ধুরা এইটা একটা মিডিল টার্ম চলে আসছে। এই মিডিল টার্মটা যদি আমরা ক্যালকুলেটরে দেখি, দেখো আমরা এই মিডিল টার্মটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত 3000, এইটা আমরা মিডিল টার্মে করব। তোমাদের মনে আছে এই কাজটি করার জন্য মোডে 3 বার চাপতে হয়, দেখছো ইকিউএন আসে তার জন্য অন চাপতে হয়। হ্যাঁ, তারপরে আননোন আসে, এই যে ডান চিহ্ন এখানে ডান পাশে চাপতে হয়, ডিগ্রি আসে, আমাদের 2 ঘাত জন্য আমরা 2 নিব, 2 চাপতে হয়। দেখো 2 চাপলে এ চাই, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে কিছুই নাই, তার মানে কি কিছুই না থাকলেও তো অন আছে। তাহলে অন চেপে আমরা কি করব, সমান চিহ্ন চাপবো। দেখো তারপর বি চাইছে, বি হলো এক্স এর সহগ 10 আছে, তাহলে আমরা এই 10 লিখে 10 লিখলাম তো, হ্যাঁ 10 লিখে আমরা সমান চিহ্ন চাপলাম। দেখো সি চাচ্ছে, সি হচ্ছে আমাদের এই সহগ, সহগুলো মাইনাস 3000, তাহলে সহগুলো মাইনাস এই 3000। দেখো আমাদের মাইনাস 3000 হয়েছে। এবার আমরা কি করব, এই যে সমান চিহ্নটায় চাপ দিব। দেখো x1 সমান 50 দেখাইছে, x2 সমান মাইনাস 60 দেখাইছে। তোমরা মনে রেখো x1 সমান 50, x2 সমান 60 দেখাইছে। x1 সমান 50, এইটা সমান হলো 50 দেখাইছে, আর x2 সমান হলো মাইনাস
60 দেখাইছে। বন্ধুরা আমরা উল্টা করে নিব, যেখানে -60 বলা আছে সেখানে আমরা +60 নেব। দেখো অঙ্কটা আমরা আমাদের এই পাশে করতে হবে। দেখো যে এই x² প্লাস এই 60xটা মাইনাস ওরা ক্যালকুলেটর দিছে, আমরা প্লাস নিলাম 60x, আর এইটা প্লাস দেওয়া আছে, আমরা এটা -50। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা এই কি করলাম, x² প্লাস 60x, ক্যালকুলেটর -60 দেখিয়েছিল, আমরা প্লাস নিলাম, আর -50x, ক্যালকুলেটর +50 দেখিয়েছিল, আমরা মাইনাস নিলাম। বিপরীত চিহ্ন নিতে হবে। তোমাদের মিডিল টার্মটা করতে গিয়ে ক্যালকুলেটরে যে মানটা দিবে x1 আর x2, x1 যদি +10 দেয় তোমরা -10 নিবা, x2 যদি -9 দেয় তোমরা +9 নিবা। তাহলে দেখো আমরা এইভাবে জিনিসটা সাজিয়ে ফেললাম, সমান 0। এখন যদি এই দুটোর মধ্যে x কমন নিই তাহলে x + 60 হয়, আর এইখানে যদি আমরা একটা 50 কমন নিই তাহলে x + 60 হয়। তাহলে কি দাঁড়িয়ে গেল বলো তো, এই দুটার একটা কমন নাও, x + 60, আর হচ্ছে এখানে থাকলো x, আর এখানে থাকলো -50 সমান 0। এখন হয় এইটা সমান 0 হবে, না হলে এইটা সমান 0 হবে। কিন্তু এই এখানে কিন্তু লিখবা, কিন্তু x + 60 নট ইকুয়াল টু 0, কারণ x + 60 সমান যদি তুমি 0 ধরো তাহলে 60 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়। তোমরা কারণ দিয়ে দিবা বা সাইড নোট দিয়ে দিবা যে যাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে দিবা সুতরাং x - 50 সমান হলো 0, যেখান থেকে আসে আমাদের x সমান হচ্ছে 50। অর্থাৎ এই প্রশ্নটা ছিল আমাদের যে যাত্রী কয়জন গিয়েছিল, আমাদের যাত্রী গিয়েছিল 50 জন। এখন যদি সেই 50 জন, আরেকটু প্রশ্ন তোমাদের এখানে বেশি ছিল, আমরা যদি তোমাদেরকে সেইটি দেখাই, আমাদের প্রশ্নটা বইটা কোথায় গেল, আমাদের বইটা কোথায় গেল, 68 পৃষ্ঠার কাজের ক। বন্ধুরা দেখো, এই যে 68 পৃষ্ঠার কাজের কতে কিন্তু দেখো প্রশ্ন ছিল 2টা, বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা ভাড়া দিয়েছিল। তাহলে যাত্রী কতজন গিয়েছিল তা কিন্তু আমরা পেয়ে গেছি এই জিনিসটায়। এখন ভাড়া কত ভাড়া দিয়েছে সেটা তোমরা কিন্তু এখান থেকে বের করতে পারবা, এই যে এখান থেকে দেখো। সুতরাং ভাড়া দিয়েছিল, জনপ্রতি ভাড়া ছিল হচ্ছে কত, 2400, বিয়োগ করবা হলো, তো ভাগ করবা হলো 50 সমান বন্ধুরা 48 টাকা আসে। তাহলে তোমরা উত্তর লিখে দেবা। সুতরাং বাসে যাত্রী গিয়েছিল 50 জন এবং মাথায় পিছু ভাড়া 48 টাকা। এইটাই হচ্ছে তোমাদের আজকের এই 68 পৃষ্ঠার কাজের ক নম্বর যে প্রশ্ন ছিল তার উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 34 নম্বর যে সিকিউ কোশ্চেনটি আছে। বন্ধুরা অনেক বড় প্রশ্ন, বোর্ডে লেখা সম্ভব না, তোমরা বইটা খোলো, 34 এই ভিডিওটা যখন দেখবা 34 নম্বর প্রশ্নটা বের করবা বইয়ের, তারপরে প্রশ্ন দেখবা আর আমাদের এই ভিডিওটা দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। কারণ সিকিউর প্রশ্ন অনেক বড় হয়, ক খ গ কয়েকটি প্রশ্ন থাকে। তারপর আমি সংক্ষেপে একটুখানি তথ্য তুলে নিয়েছি, তোমরা দেখো সেই তথ্যটা, যে বনভোজনে যাবে কোনো সমিতির সদস্য, তা যতজন সদস্য আছে, কথাটা খেয়াল করো, এখানে যতজন সদস্য আছে প্রত্যেককে তার 100 গুণ মানে চাঁদা দেবে আর কি। আর 4 জন চাঁদা না দেওয়ার ফলে কি হলো, জনপ্রতি যে চাঁদা সেটা আগের চেয়ে এই 500 টাকা বেড়ে গেল। এইটা হলো তোমার উদ্দীপক, এখন
প্রথম ক নম্বরে দেখো, তোমরা যদি ক নম্বর দেখো তাহলে দেখতে পাবা, দেখো ক নম্বরে বলা আছে, আমি যদি তোমাদের দেখাই, ক নম্বরে বলা আছে সমিতির সদস্য সংখ্যা ও ও ক নম্বর আছে সমিতির সদস্য সংখ্যা যদি এক্স হয় আর চাঁদার পরিমাণ যদি এ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করে। বন্ধুরা, ক নম্বর প্রশ্নের আমরা সমাধানটা করছি। দেখো এই ক নম্বর প্রশ্নের সমাধান করছি যে সমিতির সদস্য সংখ্যা, অর্থাৎ সদস্য সংখ্যা, সদস্য এক্স এবং মোট চাঁদা হচ্ছে এ, এটা তারা দিয়ে রাখছে। বলছে এই এ আর এক্স এর মধ্যে, এ আর এক্স এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই কাজটি তোমাদের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে যদি দেখো যে যদি সদস্য একজনই হয়, তাহলে প্রত্যেকের চাঁদা কত হবে দেখো তো, যে একজনের চাঁদা হবে। দেখো যে এখানে একজনের চাঁদা হবে, ওই যে সদস্য যত গুণ তার 100 গুণ, সদস্য হচ্ছে একজন, তাহলে সমান 100 গুণন এক্স, তাহলে 100 এক্স, এত টাকা কিন্তু হবে প্রত্যেকের চাঁদা। কিন্তু আমাদের প্রত্যেককে না, এখানে বাংলা নয়, ইংরেজি লেখো। অতএব আমাদের মোট সদস্য একজন, তাহলে একজনের চাঁদা হবে কত দেখো তো, এই 100 গুণন, সরি এখানে একটা 100 এক্স ছিল, এক্স গুণন আর একটা এক্স, এত টাকা না, সমান সমান 100 এক্স স্কোয়ার, এই টাকা হবে। কিন্তু এটি কিন্তু মোট চাঁদা, এই মোট চাঁদাকে কিন্তু আবার এ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে কি আমরা প্রশ্ন মতে লিখতে পারি না যে এ সমান এত, তাহলে লিখতে পারি। সুতরাং প্রশ্ন মতে হচ্ছে এ সমান হচ্ছে 100 এক্স স্কোয়ার। বন্ধুরা, এইটা হলো তোমাদের ক নম্বরের উত্তর। আমি মনে করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা ক্ষয়ে চলে যাব। চলো ক্ষয়ের প্রশ্নটা দেখি তো। দেখো ক্ষয়ের প্রশ্নে বলা আছে, কোথায় খ, দেখো ক্ষয়ের প্রশ্নে বলা আছে সমিতির সদস্য সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। এই খ নম্বরটা হলো এতক্ষণ যে আমরা কাজ করলাম, যে উদাহরণ করলাম, তারপরে আমরা 68 পৃষ্ঠার কাজ করলাম, সেটা কিন্তু হলো এই খ এর মতো। আমরা ওই একই রকম, যে ধরে নেব মোট সদস্য সংখ্যা একজন আর চাঁদার পরিমাণ তো দেওয়াই আছে, আমরা সেখান থেকে কিন্তু এই কাজটি করে আসতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ক্ষয় দেখব। ক্ষয়ের প্রশ্ন তোমাদের দেখালাম যে ওখানে বলা ছিল সদস্য সংখ্যা কয়জন এবং প্রত্যেকের ধারা এবং মোট চাঁদা পরিমাণ কত, সেটা কিন্তু বের করতে বলা হয়েছিল। চলো আমরা কাজটা করি। আমরা খ নম্বর করি। খ দেখো, খতে দেওয়া আছে যে যদি 4 জন সদস্য না যায় বা চাঁদা না দেয়, তাহলে চাঁদা দেওয়ার মতো সদস্য কয়জন। যে প্রকৃতপক্ষে চাঁদা দিয়েছিল, আমরা লিখতে পারি যে প্রকৃতপক্ষে চাঁদা দিয়েছিল এক্স, টোটাল সদস্য তো এক্স, তার মধ্যে 4 জন চাঁদা দেয়নি, এই এতজন আর কি চাঁদা দিয়েছিল হচ্ছে এক্স মাইনাস 4 জন। তাহলে দেখো তো এক্ষেত্রে মোট চাঁদা কত দেখো তো, মোট চাঁদা সমান কত হবে, আমার লোক হচ্ছে এক্স মাইনাস 4 জন, আর একজন চাঁদা দেয় হচ্ছে দেখো 100 এক্স টাকা, দেখো গুণন 100 এক্স, এরকম। কিন্তু যে মোট সদস্য হলো তোমার
দেখো 4 জন চাঁদা না দেওয়ায় জনপ্রতি চাঁদা কিন্তু আগের চেয়ে এত টাকা বেড়ে যাবে। তাহলে প্রকৃতপক্ষে চাঁদা দিয়েছিল এতজন, হ্যাঁ, সেক্ষেত্রে এক্ষেত্রে জনপ্রতি চাঁদা কত হয়েছিল দেখো তো। চাঁদা সমান সমান আগের চাঁদা ছিল হচ্ছে 100x, এর সাথে কিন্তু 500 টাকা বেড়ে গিয়েছিল। এই যে দেখো জনপ্রতি চাঁদা আগের চেয়ে 500 টাকা বেড়ে গিয়েছিল, তাহলে কিন্তু এই টাকাটা হয়েছিল জনপ্রতি চাঁদা। এইটা হচ্ছে কয়জন চাঁদা দিয়েছিল আর প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে আমরা মোট চাঁদা বের করতে পারবো না। যদি 10 জন লোক মোট হয় আর চাঁদা যদি 8 টাকা হয়, তাহলে 8 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এটা দিয়ে গুণ করে দেবো। সুতরাং মোট চাঁদা হবে সমান সমান এই x - 4 ইন্টু 100x প্লাস 500, এইটা কিন্তু। এখন দেখো তো বন্ধুরা, এইটাও মোট চাঁদা, আবার এইটাও মোট চাঁদা। তাহলে আমরা শর্ত মতে এইটা দেখো, এটাও কিন্তু মোট চাঁদা। একজন মানে কি সম্পূর্ণ সবগুলো লোক যে চাঁদা দিয়েছিল সেটাই কিন্তু মোট চাঁদা। তাহলে কি আমরা এইটা সমান এইটা লিখতে পারি না? আমরা লিখতে পারি যে সুতরাং শর্ত মতে হলো কি 100x² এইটা সমান এই যে মোট চাঁদা x - 4 ইন্টু 100x প্লাস 500। বন্ধুরা এরকম দেখতে পাচ্ছ তো তোমরা স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে? 2-1 লাইন দেখা যাবে। তাহলে বন্ধুরা এইটা যদি তোমরা গুণ করে দাও তাহলে কি হয় দেখো তো, যে বা 100x² সমান এইটা x দিয়ে আমরা দুইটাকে গুণ করব। তাহলে x দিয়ে 100x কে গুণ করলে কি হয়? 100x² হয় দেখো। আর x দিয়ে যদি 500 গুণ করি তাহলে প্লাস 500x হয়। আবার -4 দিয়ে যদি আমরা 100 কে গুণ করি তাহলে -400 হয়। -4 দিয়ে যদি আমরা 100x গুণ করি তাহলে 400x হয়। আর -4 দিয়ে যদি আমরা 500 কে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4×5=20, 2000 মনে হয় বন্ধুরা এইরকম। আচ্ছা এখন দেখো যে এইটা আর এইটা কিন্তু কাটা যায়, দুই পাশের কিন্তু একই সংখ্যা। দেখো উভয় পক্ষে যদি 100 দিয়ে আমরা ভাগ করি তাহলে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে। তাহলে কি থাকবে দেখা যাচ্ছে? তাহলে কি থাকবে? এ পাশে থাকবে দেখো 1 সমান সমান, ওই পাশে গিয়ে কি থাকবে? 500x এর মধ্যে 400x বাদ দিলে 100x হবে, আর থাকবে হচ্ছে 2000 বন্ধুরা, 2000 এরকম থাকলো। দেখো কিন্তু আমাদের আর স্কোয়ার থাকলো না, তো আমাদের স্কোয়ার থাকলো না। তাহলে বন্ধুরা এটা যদি আমরা এভাবে আসলে কাটে না, আমরা যদি এইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু বিয়োগ হয়ে যায়। তাহলে -100x² আর +100x² 0 হয়ে যায়, সেজন্য আমাদের এই পাশে 0 থাকবে। তাহলে দেখো এখন যদি আমরা আমরা একটু এইখানে দেখাই তোমাদেরকে যে এই 100x সমান কিন্তু কি হয়ে যাবে? এই 100x - 2000 সমান কিন্তু 0 হবে। তাহলে 100x সমান কি হয়ে যাবে? 2000 ভাগ 100, এটা হচ্ছে x সমান হবে। তাহলে দেখো, তাহলে x সমান কি হবে? এই 2000 ওই পাশে চলে গেল আর 100 ভাগ হয়ে গেল। তাহলে দেখো x সমান, সুতরাং x সমান কিন্তু 20 এসে গেল। এখানে প্রশ্ন ছিল কিন্তু যে সদস্য সংখ্যা কয়জন? 20 জন আমরা পেয়ে গেছি, এবং মোট চাঁদার পরিমাণ কত ছিল? এখন আমরা বের করি। সুতরাং মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদা সমান হচ্ছে 100x²। তোমরা জানো এই যে মোট চাঁদা, এইটাই কিন্তু মোট চাঁদা 100x²। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দেই 100 গুণন x এর মান 20, 20 এর উপর স্কোয়ার সমান সমান 100 গুণন এটা হবে
400 সমান সমান বন্ধুরা 40,000। মোট চাঁদার পরিমাণ হচ্ছে 40,000 টাকা। তোমরা উত্তর দিয়ে দিবা যে উত্তর সুতরাং সদস্য সংখ্যা হলো, মোট সদস্য সংখ্যা 20 জন এবং মোট চাঁদার পরিমাণ হচ্ছে 40,000 টাকা, অ্যান্সার। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা গ দেখব। দেখো গতে বলা আছে, গতে প্রথমে তোমরা বলে এই করে নিবা যে আমরা কি পাই, খ থেকে পাই। দেখছো এই যে খ থেকে পাই হচ্ছে মোট চাঁদা হচ্ছে 40,000 টাকা। এই যে কেবলই বের করলাম আমরা এখানে 40,000 টাকা। এখন গ নম্বর প্রশ্নটা দেখো, গতে বলা আছে মোট চাঁদার মানে যে 40,000 টাকার 1/4 অংশ আমরা বের করে নিতে পারবো। সেই টাকাটা 5% হারে এবং অবশিষ্ট অর্থাৎ 40,000 মধ্যে এই টাকা খাটানোর পরে যে টাকা থাকবে সেই অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো। তাহলে মোট মুনাফা নির্ণয় করো। বন্ধুরা আমি প্রশ্নটা তোমাদের দেখালাম। তাহলে আমাদের মোট চাঁদা কিন্তু 40,000, এটা আমরা খ থেকে পাই। তাহলে লিখবা, তাহলে 40,000 এর 1/4 অংশ কত হয় দেখো তো, সমান, এটা যদি কাটো তাহলে হয় 4 দিয়ে কাটলে 4 1 4, তারপরে এখানে 0, অর্থাৎ 10,000 হয় বন্ধুরা, 10,000 হয়, সমান 10,000 টাকা হয় এই এত। আর অবশিষ্ট টাকা কত দেখো তো, তাহলে সুতরাং অবশিষ্ট টাকা সমান সমান আমাদের টোটাল ছিল 40,000, তার মধ্যে আমরা এই 1/4 অংশ, এটা কিন্তু 4, তাহলে 1/4 অংশ আমরা এখান থেকে 10,000 পেলাম। সেই 10,000টা যদি বাদ দাও তাহলে থাকে 30,000 টাকা। বন্ধুরা এই হলো কথা। এখন দেখো কি বললো যে মোট চাঁদার এত অংশ, এই এত অংশ কত পার্সেন্ট, 5% হারে। এই টাকাটা 5% হারে 2 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে। আর অবশিষ্ট টাকা 4% হারে, এটা কিন্তু 4% হারে 2 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে। কথায় সরল মুনাফায় বন্ধুরা, সরল মুনাফায় বিনিয়োগ করা হয়েছে। এখন বলা হয়েছে যে কি বলা হয়েছে, বলা হয়েছে যে মোট মুনাফা নির্ণয় করো। বন্ধুরা আমরা এই টাকার একটা মুনাফা বের করব আর এই টাকার একটা মুনাফা বের করব, 2 মুনাফা যোগ করে দিব, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা কিন্তু চলে আসবে। তাহলে দেখো যে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে, এই টাকাটা ক্ষেত্রে বের করব। প্রথম ক্ষেত্রে 10,000 টাকার কত, 10,000 টাকার কত 5% হারে 2 বছরের সরল মুনাফা আই সমান, সরি অন হয়ে গেল, তোমরা জানো আই সমান PNR সমান সমান, এই তোমরা এখানে দিতে পারো যেখানে পি সমান হচ্ছে 10,000, পি সমান হলো 10,000 আর এন হলো 2 বছর আর আর হলো 5% সমান সমান 5/100, হ্যাঁ, সমান সমান 0.05। এই তো, তাহলে দেখো বসিয়ে দাও, 10,000 গুণন এন হলো 2 গুণন আর হলো 0.05। বন্ধুরা এটা গুণ করলে যা আসবে, আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নেই, আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। অন করলাম, রিসেট করতে হবে, শিফট প্লাস মোট চাপে 3 চাপার পরে 2 বার সমান চিহ্ন চাপলে রিসেট হয়ে যায়। এখন আমরা 10,000 তুলব, 10,000কে আমরা গুণন দিব, গুণন 2, তাকে আমরা গুণন দিব হচ্ছে গুণন
0.05 এই হলো বন্ধুরা 1000 টাকা। উত্তর আসে হচ্ছে আমাদের এখানে 1000 টাকা এইটা আসলো। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো তো, মানে অবশিষ্ট টাকা যে আমরা 4% হারে ব্যবহার করছি সেটা দ্বিতীয় ক্ষেত্রে কি হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব যে 30,000 টাকা 2 বছরে না 4% মুনাফায়, 4% হারে 2 বছরের কত সরল মুনাফা, সরল ওই একই কথা, সরল মুনাফা আমরা এখানে আই সমান লিখব হচ্ছে PNR। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে তো, হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে হলো পি হলো 30,000 গুণন এন হলো 2 আর আর হলো তোমরা লিখে নিতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে পি সমান 30,000, এন সমান হলো 2, আর সমান হলো 4% সমান 4/100 সমান 0.04। তাহলে দেখো এখানে 0.04, এগুলো যদি গুণন করি আমরা যা আসে, চলো আমরা একটু দেখি কি আসে। আমরা প্রথমে গুণন করব 30,000কে 2 দিয়ে গুণন করলে 60,000 আসে। আমরা একবারে 60,000 তুলি, 60,000 তুললাম, তাকে গুণ করব 0.04 দিয়ে। বন্ধুরা 2400 টাকা আসে, অর্থাৎ এইটা আসে হচ্ছে 2400, দেখতে পাচ্ছ তো, হ্যাঁ তাহলে 2400 টাকা, এই 2400 টাকা আসলো। এখন তোমরা বুঝতেই পারছো মোট মুনাফা কত। এক জায়গায় আসলো 1000 টাকা, এই টাকাটা আর এই টাকাটা দুটো যোগ করে দিবা, মোট মুনাফা হয়ে যাবে। অর্থাৎ 2400 আর হলো 1000, 3400। সুতরাং মোট মুনাফা হচ্ছে 3400। এটার প্রশ্ন যেভাবে ছিল সেটা হচ্ছে যে এই টাকার যে মোট চাঁদাটা তার 1/4% 5% হারে এবং বাকি টাকা 4% হারে 2 বছরের জন্য আমরা বিনিয়োগ করলাম। আমরা কত মুনাফা পাবো, সরল মুনাফা কত পাবো, এটা হয়ে গেল। বন্ধুরা আমরা 35 নম্বর অঙ্কটা দেখবো। চলো 35 নম্বর অঙ্ক দেখলে আমাদের আজকের পর্বটা শেষ হয়। বন্ধুরা অঙ্কগুলোই এরকম, যদি আমরা সময় ব্যয় না করি তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। তো কথা না বেড়ে চলো আমরা 35 নম্বর অঙ্কটা দেখি। বন্ধুরা এবার আমরা দেখো 35 নম্বর সিকিউ প্রশ্নটা দেখব। এই তোমাদের যদি 35 নম্বর প্রশ্নটা আমি দেখাই, দেখো কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই 35, এটা নয় সরি, দেখো বনভোজন নিয়ে, বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায়, এই দেখো একটি বাস কত, একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন না যাওয়ায় মাথাপিছু ভাড়া 8 টাকা বেড়ে গেল। প্রথম প্রশ্ন, মাথাপিছু বর্ধিত যে ভাড়া, কত ভাড়া, ওই যে 8 টাকা, সেই ভাড়াটা না আসা যাত্রীর সংখ্যার শতকরা কত অংশ। খেয়াল করো তোমরা, বইটা খোলো তোমরা। মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যার শতকরা কত অংশ। আমরা ধরে নেব শতকরা x%। মান বের করতে পারলে আমরা ক নম্বর করতে পারবো। বন্ধুরা আমরা ক নম্বর প্রশ্নটি করব। আমি যদিও সংক্ষেপে তোমাদের প্রশ্নটি তুলে রেখে বনভোজন মানে বনভোজনের ঘটনা, মোট বাস ভাড়া করা হচ্ছে 2400 টাকা, 10 জন গেল না, না যায় ভাড়া বৃদ্ধি পেল 8 টাকা। এইটা কিন্তু তোমাদের উদ্দীপক সংক্ষেপে। এখন ক নম্বরে হলো বলা হয়েছে যে জনপ্রতি বর্ধিত ভাড়া কত, 8 টাকা। সেই 8 টাকা না আসা যাত্রীর শতকরা কত অংশ। না আসা যাত্রী হলো 10 জন, না যাওয়া যাত্রী তার শতকরা কত অংশ। আমরা ধরে নিলাম শতকরা x%। আমরা ধরে নিলাম যে বর্ধিত ভাড়া, ধরি বর্ধিত ভাড়া না আসা যাত্রীর সংখ্যার x%। তাহলে না আসার যাত্রী কত, তাহলে সুতরাং 10 এই 10 এর x% কিন্তু হলো 8 না, এই যে না আসা যাত্রীর x% হলো 8 টাকা। তাহলে দেখো
বা এই 10 এর যদি x/100 লিখে দাও, পার্সেন্ট কীভাবে লেখা যায়, সমান সমান কিন্তু 8। এখন এই 1 শূন্য কেটে দাও, 1 শূন্য কেটে দাও, তাহলে কি থাকলো দেখো তো, থাকলো হচ্ছে x/10 সমান সমান 8। যদি বজ্রগুণ করে দাও, সুতরাং x সমান সমান 80, আর 10 80। সুতরাং তোমরা লিখে দেবা, সুতরাং বর্ধিত ভাড়া না আসা যাত্রীর 80% ধরে রাখছি, তোমরা x এর কাছে যদি 80 বসিয়ে দাও, দেখো তাহলে 80% হয়ে গেল। এইটাই তোমরা লিখে দিবা যে না, বর্ধিত ভাড়া না আসা যাত্রীর হচ্ছে 80%। এটা তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তোমাদের নবম দশম সাধারণ গণিতের 3.5 অধ্যায়ের 35 নম্বর অঙ্কটি করছিলাম। বন্ধুরা, অঙ্কটি সিকিউ কোশ্চেন আর কি। তো আমরা ক নম্বর শেষ করলাম। এবার দেখো, আমরা খ নম্বর কাজ করতে গিয়ে আমরা কি করব, খ নম্বরের যেটা প্রশ্ন ছিল, তোমাদের যদি প্রশ্নটা আমি পড়ে শোনাই। খ নম্বরের প্রশ্ন ছিল হচ্ছে যে বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো। বন্ধুরা, বাসে যাওয়া যাত্রীর ভাড়া নির্ণয় করতে গেলে আগে তোমার যাত্রী দরকার। যাত্রী কয়জন? যদি যাত্রী বের করতে পারো, তাহলে আমাদের তো মোট ভাড়া আছেই। আমাদের ভাড়া এই যে দেখো, আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল যে ভাড়া হলো 2400 টাকা। দেখো, ভাড়া হলো 2400 টাকা। আচ্ছা, আর 10 জন যাত্রী যায় নাই, না যাওয়াতে 8 টাকা মাথাপিছু ভাড়া বৃদ্ধি পাইছে। এটা কিন্তু উদ্দীপক। তো আমাদের যেহেতু যাত্রী দরকার, আমরা ধরে নিলাম যে বাসে যাওয়া যাত্রীর সংখ্যা হচ্ছে ওয়াই জন। ওয়াই কেন ধরলাম? আমাদের ক নম্বরে কিন্তু এক্স দিয়ে এই অঙ্কটি দেওয়া আছে। যেহেতু এক্স চলক একবার ব্যবহার করা আছে, তাহলে আমরা এবার ওয়াই চলক ধরি। তাহলে দেখো, আমরা ধরি বাসে যাওয়া যাত্রীর সংখ্যা হচ্ছে ওয়াই জন। এক্ষেত্রে তাহলে জনপ্রতি ভাড়া কত হবে? এই 2400কে তুমি ওয়াই দিয়ে ভাগ করবা। কিন্তু প্রকৃতপক্ষে যাওয়ার কথা কিন্তু ছিল যে যাওয়ার কথা ছিল হচ্ছে ওয়াই প্লাস 10 জন। এতজন কিন্তু যাওয়ার কথা ছিল, যায়নি। যদি যেত, এক্ষেত্রে কি হতো? মাথা পিছু ভাড়া হতো এই 2400 টাকাকে তখন ভাগ করা হতো হচ্ছে ওয়াই প্লাস 10, এইটা দিয়ে এত টাকা হতো। বন্ধুরা দেখো, 10 জন লোক যায়নি জন্য কিন্তু এখানে ভাড়া বেশি পড়েছে, আর এখানে 10 জন যদি যেত ভাড়া কম পড়তো। আর একটা কথা, লব দুটেরই 2400, হর যেটার বড় সেটার মান কিন্তু ছোট হবে। দেখো, এখানে কিন্তু হরটা বড়, তাহলে এইটার মান হবে ছোট আর এটার মান হবে বড়। আর এই দুইটার পার্থক্য হচ্ছে 8 টাকা। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে আমরা এইটার মধ্যে থেকে বিয়োগ দিব 2400 ডিভাইডেড ওয়াই মাইনাস 2400 ডিভাইডেড ওয়াই প্লাস 10 সমান সমান হচ্ছে ওই 8 টাকা, যে টাকাটা বৃদ্ধি পেয়েছিল। এখন যদি আমরা বা এটা যদি লসাগু করি, ওয়াই ইন্টু ওয়াই প্লাস 10 এরকম হলো, তাহলে এখানে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই কেটে গেল, এইটা থাকলো। আমরা যদি একবারে গুণন করে দেই এই 2400 দিয়ে, তাহলে 2400 ওয়াই হলো, আর প্লাস এখানে 24,000 হবে। 10 দিয়ে গুণন দিলে এখানে 24,000 হবে। আর মাইনাস কি হবে দেখো তো, এই ওয়াই প্লাস 10 কেটে গেল, থাকলো শুধু ওয়াই, মানে 2400 ওয়াই। বন্ধুরা, এইটা সমান 8। দেখো, এইটা আর এইটা কিন্তু কেটে যায়। এখন যদি আমরা উভয় পক্ষকে 8 দিয়ে ভাগ করি, তাহলে এ পাশে তো অন হয়ে যাবে, আর এ পাশে কি হবে দেখো তো, এই 24,000কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3000 হবে, বা 3000 আর নিচে এটা গুণ করে দাও ওয়াই স্কোয়ার প্লাস 10 ওয়াই সমান সমান, কিন্তু এখানে 8কে 8 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? অন হয়ে যাবে। এখন যদি আমরা একটু এই পাশে যাই, এখন যদি আমরা আর গুণ করি যে ওয়াই স্কোয়ার
প্লাস 10y সমান সমান কিন্তু 3000। এখন যদি আমরা এইটাকে 3000টাকে এই পাশে নিয়ে আসি, ওয়াই স্কোয়ার প্লাস 10y মাইনাস 3000 সমান সমান কিন্তু 0। বন্ধুরা এইটা এখন আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে আর কি। তো সেই মিডিল ফ্যাক্ট করার একটা খুব সহজ বুদ্ধি তোমাদের আমি এই অধ্যায় করতে গিয়ে বহুবার তোমাদের শিখিয়েছি। চলো আমাদেরকে কিন্তু ওরা দিয়েছিল 50 দিয়েছিল হচ্ছে প্লাস, আমরা সেই 50 কিন্তু এখানে দেখো মাইনাস দিলাম, আর 60 দিয়েছিল হচ্ছে মাইনাস, আমরা সেটা প্লাস নিলাম, নিয়ে দেখো মিডিল ফ্যাক্টরটা কত সহজে করতে পারলাম। এখন ওয়াই কমন নিলে এখানে ওয়াই প্লাস 60 হলো, এখানে মাইনাস 50 কমন নিলে এই মাইনাস থাকার কারণে ভিতরেরটা প্লাস হয়ে গেল, 60 হয়ে গেল। দুইটার মধ্যে একটা কমন নিলাম, দেখো নিলে এরকম হলো। কিন্তু এখানে ওয়াই প্লাস 60 কখনোই শূন্য হবে না, কারণ যাত্রীর সংখ্যা তখন ঋণাত্মক হয়ে যায়। তাহলে কি হবে, ওয়াই মাইনাস 50 সমান 0 হবে, আর ওয়াই সমান 50। আমরা যাত্রীর সংখ্যা কিন্তু পেয়ে গেছি 50। তোরা চাইছে প্রত্যেক যাত্রীর মাথা পিছু ভাড়া কত ছিল। তাহলে দেখো এই যে প্রত্যেক যাত্রীর ভাড়া ছিল 2400 ডিভাইডেড ওয়াই, ওয়াই এর মান আমরা পেয়ে গেছি 50। সেই 2400কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে 48 টাকা হয়ে যায়। তোমরা লিখে দিবে যে সুতরাং প্রত্যেক যাত্রীর মাথা পিছু ভাড়া ছিল হচ্ছে কত, 48 টাকা। এটাই আমাদের অ্যান্সার, এখানে অ্যান্সার দিয়ে দিবা যে এটি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নম্বর দেখব। গ নম্বর প্রশ্নে বলা ছিল, তোমরা বই খুলে দেখো 35 নম্বরের গ, অনুশীলনী 3.5-এর 35 নম্বরের গ প্রশ্নটিতে বলা ছিল যে ভাড়ার সমপরিমাণ টাকা, ভাড়া কিন্তু 2400 টাকা। তাহলে ওই 2400 টাকা কত 5% হারে 13 বছরের জন্য যদি আমরা ইনভেস্ট করি, তাহলে তার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আসবে। বিষয়টি খুবই সহজ। তোমরা একবার চক্রবৃদ্ধি সরল মুনাফা বের করো, আর একবার চক্রবৃদ্ধি মুনাফা বের করো, দুইটার পার্থক্য অর্থাৎ বিয়োগ করে দাও, সেটাই তোমাদের উত্তর হয়ে যাবে। বন্ধুরা চলো আমরা অঙ্কটি করি। তাহলে আমরা লিখলাম যে বাস ভাড়ার সমপরিমাণ টাকা হচ্ছে 2400 টাকা। তাহলে আমরা 2400 টাকার এই 5% হারে, দেখো হারে 13 বছরের সরল, কি লিখলাম, সরল মুনাফা কি হবে দেখো তো, আই সমান পি এন আর সমান সমান পি হচ্ছে 2400 টাকা, আচ্ছা গুণন এন হচ্ছে 13, আর আর হচ্ছে তোমার 5%, অর্থাৎ এখানে তোমরা দেখাই দিতে পারো যেখানে 0.05 তোমরা বসিয়ে দাও। এখন এই গুণফলটা আসে হচ্ছে 1560 টাকা, 1560 টাকা। এটা কিন্তু হচ্ছে সরল মুনাফা। এবং আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করি, ওই একই টাকার চক্রবৃদ্ধি মুনাফা কত হয় দেখো তো, মুনাফা হয় সমান মুনাফা, এটাও যদি আই দিয়ে প্রকাশ করো তাহলে হবে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। অর্থাৎ এটা হচ্ছে মুনাফা আসল, তার মধ্যে মুনাফা বাদ দিলে আসল বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাব। এখন এখানে যদি বসাও পি হচ্ছে 2400, আর ভিতরে হচ্ছে 1 প্লাস আর হচ্ছে 0.05, এখানে কিন্তু পয়েন্ট আছে 05, এন এর মান হচ্ছে 13 মাইনাস এখানে 2400 এইরকম। এখন দেখো 2400 ইন্টু এটা, এই দুটো যোগ করলে হয় 1.05, পাওয়ার হলো 13 মাইনাস 2400। বন্ধুরা আমরা এই কাজটা কি করে করব, চলো আমরা একটু ক্যালকুলেটরে দেখি যে এই কাজটা কত সহজে বের করা যায়। চলো আমরা দেখি। তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের সেই ক্যালকুলেটর। এখন এখানে আমাদের 2400 তো আছেই। আমরা এই কাজটি করতে গিয়ে প্রথমেই দেখো আমাদের যে ব্র্যাকেট আছে, আমরা একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে 1.05। দেখো এই যে 1, তারপরে যে 0.0, এই 5,
তারপর আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। দেখো ক্লোজ করলাম। এখন এই যে ক্যাপের মতো যে চিহ্নটি আছে, এই যে উপরে অ্যারোর মতো বা ক্যাপের মতো যা বলো, এটাকে চাপ দিবা। চাপ দিয়ে এখন তোমরা 13 লিখে দাও, অর্থাৎ এর উপরে পাওয়ার 13 গেল, 13 এই গেল 13। দেখো আমরা 13 লিখলাম। এখন সমান চিহ্ন দাও। এখন তুমি সমান চাপো। দেখো এটি চলে এসেছে। কত এসেছে? যে 1.885। যদি আমরা 885 না নেই তাহলে 1.89 হবে। আমাদের 1.89 পর্যন্ত আমরা নিতে পারি। তাহলে দেখো মনে রেখো আমাদের কিন্তু 1.89 হলো। তাহলে এখানে কিন্তু সেই জিনিসটা দাঁড়ায় গেল যে 2400 গুণন 1.89 তারপর বিয়োগ 2400। এখন যদি এই দুটো ক্যালকুলেটর গুণন করো আর এটা বিয়োগ করো তাহলে কি আসে সেটা দেখো, 136 টাকা। বন্ধুরা এই টাকাটা আমাদের বের হলো চক্রবৃদ্ধি মুনাফা। এখন তোমরা দুটা টাকার পার্থক্য বের করে দিতে পারো। যে প্রশ্নে ছিল যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত, তাহলে তোমরা দেখা যাচ্ছে কতটুকু। হ্যাঁ, এখন যদি আমরা এই কাজটি এইখানে করি, দেখো যে সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মুনাফা 576 টাকা। তোমাদের গ নম্বরের উত্তর হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে কত? 576 টাকা। বন্ধুরা এই সাথে আমাদের পর্ব 3-এর যে অঙ্কগুলো ছিল, উদাহরণ 34, 68 পৃষ্ঠার কাজের ক, প্রশ্ন 17, তারপরে 34 এবং 35, এই অঙ্কগুলো কিন্তু একটু সময় লেগেছে, কিন্তু তোমরাও যদি একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করো, একবার যদি মাথায় অঙ্কগুলো নিতে পারো তাহলে দেখবা যে আর কখনই ভুলবা না। আর এই জাতীয় তোমরা আসলে নিয়মটা জেনে নিবা। তোমাদের কোন প্রশ্ন আসবে তা তো বলা যাবে না। যদি নিয়মটা জেনে নাও, যেভাবে অঙ্ক তারা সাজাক না কেন, তোমরা সেই অঙ্কের অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। বন্ধুরা আজ কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবা না। আর অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নিবে এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবে আর শেয়ার করে বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। বন্ধু ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই আল্লাহ হাফেজ।